আসসালামু আলাইকুম। আমার অষ্টম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি রইসনগর উচ্চ বিদ্যালয়ের অনলাইন ভিত্তিক ক্লাসের জন্য নাজমিন নাহার সিনিয়র শিক্ষিকা তোমাদের আজ অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসটি নেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছি। তোমরা সবাই বই খুলবে, মনোযোগী হবে, আমার সঙ্গেই থাকবে। এখন আমরা সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব। সপ্তম অধ্যায়ে আছে দেখো বাংলাদেশ। সপ্তম অধ্যায় বাংলাদেশ রাষ্ট্র ও সরকার ব্যবস্থা। তাহলে বাংলাদেশের রাষ্ট্র ও সরকার ব্যবস্থা কি, এটি আমাদের আজ থাকবে পাঠ 1, 2, 7। পাঠ 1, 2, 7। শিক্ষার্থী বন্ধুরা, পাঠ 1-এ কি আছে? পাঠ 1 আছে সরকারের শ্রেণীবিভাগ। সরকারের শ্রেণীবিভাগটা সরকার দু ধরনের, একটি হচ্ছে গণতন্ত্র, আরেকটি হচ্ছে একনায়কতন্ত্র। এই গণতন্ত্রকে আবার নিয়মতান্ত্রিক রাজতন্ত্র এবং প্রজাতন্ত্র দুটি ভাগে ভাগ করা হয়েছে। এই নিয়মতান্ত্রিক রাজতন্ত্রকে আবার যুক্তরাষ্ট্রীয় ও এককেন্দ্রিক সরকারে ভাগ করা হয়েছে। এখন রাষ্ট্রের অপরিহার্য 4টি মৌলিক উপাদানের একটি হচ্ছে সরকার। এটি রাষ্ট্রের মূল চালিকা শক্তি। ইঞ্জিন ছাড়া যেমন কোনো বাস চলতে পারে না, কোনো মেশিন চলতে পারে না, তেমনি সরকার ছাড়া কোনো দেশ চলতে পারে না। রাষ্ট্র পরিচালনার সকল কাজ সরকারের মাধ্যমেই সাধিত হয়ে থাকে। সরকার রাষ্ট্রের অপরিহার্য উপাদান হলেও সব রাষ্ট্রের সরকারের ধরন কিন্তু এক নয়। যখন থেকে রাষ্ট্রের শুরু হয়েছে তখন থেকে সরকারের কার্যক্রম একরকম ছিল না। যুগে যুগে সরকারের ধরন ও ধারণার পরিবর্তন ঘটেছে। বর্তমানকালে সরকারকে যেভাবে পরিচালিত হচ্ছে, সরকার যেভাবে, সেটি আমরা এখন পড়ব। সরকারকে প্রধানত গণতন্ত্র ও একনায়কতন্ত্র এ দুটি ভাগে ভাগ করা হয়েছে। গণতন্ত্রের সার্বভৌম ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে এবং জনগণই সকল ক্ষমতার উৎস। জনগণ তাদের পছন্দের রাজনৈতিক দল বা ব্যক্তিদের ভোট দিয়ে জয়যুক্ত করে। নির্বাচিত প্রতিনিধিরা সরকার গঠনে ও রাষ্ট্র পরিচালনায় সহযোগিতা করে থাকে। পৃথিবীর অধিকাংশ দেশেই এ ধরনের সরকার রয়েছে। অন্যদিকে একনায়কতন্ত্র হচ্ছে এক ব্যক্তি বা এক দলের শাসন। এতে জনগণের অধিকার ও মতামতের কোনো স্বীকৃতি থাকে না। এখানে একনায়ক বা এক দলের ইচ্ছা অনিচ্ছা দ্বারা রাষ্ট্র পরিচালিত হয়। তারপর দেখো রাষ্ট্রপ্রধানের ক্ষমতার উপর ভিত্তি করে সরকারকে দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে রাজতান্ত্রিক সরকার ও প্রজাতান্ত্রিক সরকার। যে সরকার ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতা লাভ করে তারাই হলো রাজতন্ত্র। বর্তমানে 2-1টি দেশে যেমন সৌদি আরব ব্যতিক্রম ছাড়া সরাসরি রাজতান্ত্রিক সরকার খুব একটা নেই। কিন্তু বিশ্বে অনেক রাষ্ট্রেই অতীত ঐতিহ্য ধরে রাখতে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র চালু আছে, যেমন গ্রেট ব্রিটেন। অন্যদিকে জনগণের ভোটে যে সরকারের রাষ্ট্রপ্রধান নির্বাচিত হন সে সরকার হলো প্রজাতান্ত্রিক সরকার। এ ধরনের ব্যবস্থায় জনগণকে রাষ্ট্রের মালিক মনে করা হয়। ক্ষমতা বন্টনের নীতির উপর ভিত্তি করে গণতান্ত্রিক সরকারকে আবার দুভাগে ভাগ করা যায়, এককেন্দ্রিক সরকার ও যুক্তরাষ্ট্রীয় সরকার। যে সরকার ব্যবস্থায় কেন্দ্রের হাতে ক্ষমতা ন্যস্ত থাকে তাকে বলে এককেন্দ্রিক সরকার। আর যুক্তরাষ্ট্রীয় সরকারের সংবিধানের মাধ্যমে কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বন্টন করা হয়। আইন ও শাসন বিভাগের সম্পর্কের আলোকে গণতান্ত্রিক সরকারকে দুভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে সংসদীয় সরকার ও আরেকটি হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার। সংসদীয় সরকারের শাসন বিভাগ আইন বিভাগের উপর নির্ভরশীল ও সংসদের কাছে দায়ী থাকে, কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী বা তার উপর নির্ভরশীল থাকে না। এখানে রাষ্ট্রপতি তার মন্ত্রিপরিষদ নিয়ে সরাসরি দেশের শাসন ব্যবস্থা
পরিচালনা করে থাকে। বাংলাদেশের এখন আমরা পার্ট 1 পড়লাম। পার্ট 1-এ আমরা কি পেয়েছি শিক্ষার্থী বন্ধুরা? পার্ট 1-এ আমরা পেয়েছি বাংলাদেশের সরকারের ব্যবস্থা। বাংলাদেশের সরকার কি ধরনের, সেই সরকারের শ্রেণীবিভাগটা আমরা পেয়েছি। এখন পার্ট 2, বাংলাদেশের সরকার পদ্ধতিটা কেমন। বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। বাংলাদেশ কোন রাষ্ট্র? গণতান্ত্রিক রাষ্ট্র। এই রাষ্ট্রে প্রজাতান্ত্রিক সরকার বিদ্যমান। এখানে জনগণ রাষ্ট্রের মালিক। এখানে জনগণ কি? এই রাষ্ট্রের মালিক। এই এক কোনো প্রদেশ নেই, এর কোনো আর প্রদেশ নেই। একটি কেন্দ্র থেকে শাসন কার্য পরিচালিত হয়ে থাকে। তাই বাংলাদেশের আর অন্য কোনো প্রদেশ নেই, এই দেশ থেকে এই শাসন কার্য পরিচালিত হয়ে থাকে। এতে সংসদীয় তথা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান। তাহলে এখানে সংসদীয় তথা মন্ত্রিপরিষদ শাসিত সরকার বিদ্যমান রয়েছে। মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় নিয়মতান্ত্রিকভাবে একজন রাষ্ট্রপ্রধান থাকেন। কে থাকেন? একজন রাষ্ট্রপ্রধান থাকেন। সরকার প্রধান বা নির্বাহী প্রধান হিসাবে থাকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদ। এই শাসন ব্যবস্থায় আইনসভার মাধ্যমে প্রাধান্য লাভ করে থাকে। মন্ত্রিপরিষদ রাষ্ট্রের যে কোনো নির্বাহী কার্য সম্পাদনের জন্য আইনসভার কাছে দায়বদ্ধ থাকে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা বাংলাদেশের সরকার পদ্ধতিটা কেমন? বাংলাদেশের সরকার পদ্ধতি হচ্ছে গণতান্ত্রিক। এটি হচ্ছে জনগণের এই রাষ্ট্রের ক্ষমতার মালিক হয়ে থাকে। জনগণই এই রাষ্ট্রের মালিক হয়ে থাকে। তারা এই দেশটা অন্য আর কোনো প্রদেশে বিভক্ত নয়। এই দেশ থেকেই শাসন কার্য ও সমস্ত কার্যক্রম পরিচালনা করে থাকে। এখানে রাষ্ট্রের মন্ত্রিপরিষদ শাসিত ব্যবস্থায় বিদ্যমান থাকে এবং এটি কে করে থাকে? রাষ্ট্রপ্রধানই এর নিয়মতান্ত্রিকভাবে একজন রাষ্ট্রপ্রধান থাকেন। এই রাষ্ট্রপ্রধানের আবার কে থাকে? নির্বাহী প্রধান হিসাবে থাকেন কে? প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীনে মন্ত্রিপরিষদ। এই শাসন ব্যবস্থায় আইনসভার প্রাধান্য বিদ্যমান থাকে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা পার্ট 7-এ চলে যাব। পার্ট 7-এ কি আছে আমরা দেখব। পার্ট 7-এ আছে হচ্ছে সরকার পরিচালনায় সুশাসন। আমাদের শুধু সরকার থাকলেই হবে না, সরকারের সুশাসনও থাকতে হবে। সেটা কিভাবে আমরা এটা জানব। সরকার পরিচালনার দক্ষতা অনেকাংশে সুশাসনের উপর নির্ভরশীল। প্রকৃতপক্ষে যে সরকার দেশ পরিচালনায় সাংবিধানিক এবং আইনগত বিধিমালার অধীনে থেকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে, নাগরিক অধিকার রক্ষায় ও জনকল্যাণে সবচেয়ে বেশি সফলতার পরিচয় দেয়, সেটি হচ্ছে সুশাসন। সহজ কথায় সুশাসন হলো দুর্নীতিমুক্ত রাষ্ট্র বা সরকার ব্যবস্থা যেখানে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে দায়বদ্ধতা আছে। ব্যক্তি স্বার্থের চেয়ে প্রতিষ্ঠানের স্বার্থ বড় করে দেখা হয়, কিন্তু কাজ সম্পাদনে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সুশাসনের নিয়ামক। সরকার পরিচালনায় প্রশাসনে দায়িত্বশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন। আইনের শাসন ও গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করতে দুর্নীতি, ব্যক্তিগত স্বার্থপরতা ও স্বজনপ্রীতি বন্ধ করা প্রয়োজন। এছাড়া মানবাধিকার প্রতিষ্ঠা করা দেশের জন্য জরুরি, যাতে জনগণ সুবিচার পায় সে ব্যবস্থা করতে হবে। দেশ থেকে দারিদ্র্য দূরীকরণ, আত্মনির্ভরশীলতা অর্জন, ন্যায় বিচার প্রতিষ্ঠা ও উন্নয়নের জন্য শাসন ব্যবস্থার সকল ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে, দূর করতে হবে সুশাসনের প্রতিবন্ধকতা। সরকার দেশে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করেছে। সুশাসনের উদ্যোগ বাস্তবায়নের সরকারকে সহযোগিতা করতে হবে। আমাদেরকে শুধু সরকারের উপর কাজ ফেলে রাখলে চলবে না, নিজেদেরকে সুশাসন প্রতিষ্ঠার অন্যতম ধারক ও বাহক হিসেবে গড়ে তুলতে হবে। বাংলাদেশকে বিশ্ব দরবারে সমৃদ্ধিশালী ও দুর্নীতিমুক্ত দেশ হিসেবে গঠনে আমাদের দায়িত্বশীল হতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজ আমরা পড়লাম সরকারের শ্রেণীবিভাগ। সরকারের সেটি পড়েছি আমরা পার্ট 1-এ, সরকারের শ্রেণীবিভাগ। আর বাংলাদেশের সরকার পদ্ধতিটা কেমন পার্ট 2-এ পড়েছি। আর পার্ট 7-এ পড়লাম আমরা সরকার পরিচালনায় সুশাসনের প্রতিষ্ঠা করতে হবে কিভাবে, সেটি পড়লাম। শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আমি তোমাদেরকে যেভাবে বুঝিয়েছি সেটা তোমরা খুব সহজভাবেই আয়ত্ত করতে পেরেছো এবং এখান থেকে প্রশ্ন এলে তোমরা
সেগুলোর উত্তর করতে পারবে, সেটি বহু নির্বাচনী হোক বা সৃজনশীল হোক, তোমরা উত্তর করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, আমি আজ তোমাদের এই সপ্তম অধ্যায় রাষ্ট্র ও সরকার ব্যবস্থা নিয়ে আর এগোবো না। আজকের মতো ক্লাস এখানে শেষ করব। শেষ করার আগে তোমাদের আমি একটু হোমওয়ার্ক দেব। হোমওয়ার্কটি তোমরা ডায়েরিতে লিখে নেবে। শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশের সরকার পরিচালনায় সুশাসনের, তাহলে আমরা তো এখানে সুশাসন পড়েছি, সুশাসনের গুরুত্ব চিহ্নিত করো। চিহ্নিত করো। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের হোমওয়ার্ক থাকলো বাংলাদেশের সরকার পরিচালনায় সুশাসনের গুরুত্ব চিহ্নিত করো, এটি। আর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তো জানো তোমাদের অ্যাসাইনমেন্টের ক্লাসগুলি হচ্ছে এবং বিদ্যালয় থেকে তোমাদেরকে সেটি সরবরাহ করা হচ্ছে। তোমরা নির্দিষ্ট তারিখ অনুযায়ী, সময় অনুযায়ী বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করবে, অ্যাসাইনমেন্টগুলো নেবে, সেগুলো নির্দিষ্ট সময়ে আবার বিদ্যালয়ের অফিস কক্ষে এসে জমা করবে। এগুলো তোমাদের আগামীতে পরবর্তী ক্লাসের জন্য, প্রমোশন পাওয়ার জন্য খুবই জরুরি। তোমরা সবসময় পাঠ্য বিষয়ের সঙ্গে থাকবে, বেশি বেশি অনুশীলন করবে এবং বাইরে যদি বেরোতে হয় তাহলে মাস্ক ব্যবহার করবে। মাস্ক ছাড়া বাইরে বেরোবে না, অযথা ঘোরাফেরা করবে না, সবসময় বাসার মধ্যে থাকবে। বাসার মধ্যে থেকে খেলাধুলা বা যতটুকু যা করার দরকার করবে। আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।